নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আগামী দিনে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধিকে মাথায় রেখে বা আবার না জেলে পুরে দেয়, আর্থিক অপরাধের দায়ে আপাতত জামিনে থাকা কলমচি থেকে বহু মানুষ 500 বছরের এক গোলামির বাঁধন টুটে যাবার এক নতুন স্বাধীনতার কথা বলছেন। এই বহু মানুষের সবাই যে পারিতোষিক জুটবে বা জেলে যেতে হবে এই ভয়ে এসব কথা বলছেন তাও নয়। আসলে সমাজে মুষ্টিমেয় এমন মানুষজন তো থাকেন যাদের জনমত তৈরি করার ক্ষমতা আর সুযোগ দুটোই থাকে। তারা হয় পারিতোষিকের লোভে, না হলে ডান্ডা বেড়ির ভয়ে কিছু প্রচার করে থাকেন যা অসত্য বা মানবতা বিরোধী, যা অন্যায় অবিচারকে স্থাপনা করে, যা মানুষের সভ্যতার বিপরীত কথাবার্তা। কিভাবে সম্ভব হয় এই কর্মকাণ্ড? উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন গোবলায় খাদ্য অখাদ্য বিচার এবং তার রায়দান কারা করেন? নিশ্চিতভাবেই ব্রাহ্মণ পুরোহিতরা। তারা জনসংখ্যার কত অংশ? দেশ জুড়ে জাতিগত জনগণনা হয়নি, তবু বিহারের হিসেব নিকেশকে সারা দেশের প্রেক্ষিতে রাখলে ব্রাহ্মণের সংখ্যা 7 কি 8% বেশি নয়। এর উপরে ক্ষত্রিয়দের যোগ করলে উচ্চবর্ণের মানুষজনের সংখ্যা 13 কি 14% কম। কিন্তু এনারা ওই ইনফ্লুয়েন্সিয়াল, এনারা ক্ষমতাবান, এনারা সমাজের বিরাট অংশের মতামতকে প্রভাবিত করেন এবং এ কারণেই সংখ্যার দিক দিয়ে কম এই উচ্চবর্ণের মানুষজন রাজনীতি থেকে আমলাতন্ত্র থেকে সর্বত্র এক বড় জায়গা জুড়ে আছেন। সংখ্যালঘু তবুও সংখ্যাগুরুর মতকে প্রভাবিত করেন। এই অংশের বেশিরভাগ এককালে রাজার সামন্তদের লেজুর বৃত্তি করে রোজগার করতেন। পরবর্তীতে এনারাই যে দল শাসন ক্ষমতায় এসেছে তাদের চাটুকারিতা করেছে, কিন্তু হিন্দুত্ববাদীদের উত্থান এই অংশের মানুষের বৌদ্ধিক সমর্থনও পাচ্ছে। সেই অংশ থেকেই ঢাক ঢোল কড়া নাকারা বাজিয়ে বলা হচ্ছে 500 বছর পরে গোলামির আগল ভাঙছে, নতুন স্বাধীনতা দিবস, নতুন ভারতের কল্পনা, নতুন ভারত বেরিয়ে আসছে এক মন্দির থেকে। রাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য, অংশগ্রহণে সেই মন্দিরের উদ্বোধন এক নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছে। এটাই প্রচারের মূল কথা। যে রাজনৈতিক দল আর সংগঠন দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, উল্টে বিশ্বাসঘাতকতা করেছিল, মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল, তারা আজ নতুন স্বাধীনতার কথা বলছে আর আবার জেলে যাওয়ার ভয়ে এক বৃদ্ধ কলমচি পাখনা তুলে নৃত্য করছেন। এটাই আপাতত ছবি। তার মানে দুটো কথা আমাদের সামনে এসেছে। প্রথমটা হলো এক 500 বছরের গোলামির অবসান, 2 এক নতুন ভারতের কল্পনা যা ওই মন্দির থেকে বেরিয়ে আসছে। আসুন এই দুটো মিথ্যে প্রচারের ফানুসটা একটু নেড়ে ঘেটে দেখা যাক। সারা পৃথিবীর ইতিহাস উল্টে দেখুন। এক শাসনের অবসানের পরে আরেক শাসন আসে, সেই শাসনের অবসানের পরে আবার একটা নতুন শাসন। আমাদের দেশে মানে এই গাঙ্গেয় উপত্যকায় প্রথম কারা আসে? ইতিহাস বলছে মধ্য এশিয়া বা এশিয়া মাইনর থেকে আর্যরা। এই গাঙ্গেয় উপত্যকার মানুষজন কি তাদের থেকে অসভ্য ছিল, অশিক্ষিত ছিল, তাদের থেকে পিছিয়ে পড়া কোনো সভ্যতার বাসিন্দা ছিল? ইতিহাস বলছে না। উদাহরণ আমাদের হাতের সামনে, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। তাদের নির্মাণ, শহর, শস্য ভাণ্ডার বলে দেয় ঘোড়ায় চড়া আর্যদের চেয়ে তারা ছিল অনেক এগিয়ে। খানিক সে অঞ্চলে বিভিন্ন মহামারী আর আর্যদের আক্রমণে সেই সভ্যতা ধ্বংস হয়। আর্যরা ছড়িয়ে পড়েন। এই অঞ্চলের মানুষজনের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্ক হয়। তাদের সংস্কৃত ভাষার নাম থেকেই বোঝা যাবে নিজেদেরকে অনেক অনেক বেশি উন্নত। এটা বোঝানোর জন্যই তাদের ভাষাকে সংস্কৃত, শ্রেষ্ঠ ভাষা বলতেন। মানে এদেশে আরো কিছু ভাষা ছিল। ফিরছি এই আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। যা বলতে চাইছি, এক সভ্যতার অবসান হয়, অন্য এক সভ্যতা গড়ে উঠতে থাকে। সেই আর্য বা মিলিত আর্যদের দক্ষিণের অভিযান, আবার দক্ষিণ থেকে উত্তরে অভিযান, সব মিলিয়ে আরেক নতুন সংস্কৃতি, আরেক নতুন শাসনতন্ত্র। কিন্তু আমরা কি আর্যদের আগে গাঙ্গেয় অববাহিকার বাসিন্দা হিসেবে আজ নতুনভাবে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করব না। সেটা হাস্যকর হবে
এরপর দেশের বিভিন্ন অংশে বিভিন্ন রাজা মহারাজা তাদের নিজেদের ভেতরে বিস্তর লড়াই চলছে। এমন এক দেশ বিচ্ছিন্ন অথচ এক অপার সম্পদের অধিকারী ভারতবর্ষের দিকে চোখ পড়ল লুঠেরাদের। এলো তারা দলে দলে। সেদিন মন্দির ছিল রাজনৈতিক বাণিজ্যিক কেন্দ্র। সেদিন কেন? ইতিহাসে ধর্মস্থল চিরটা কালই রাজনৈতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই থেকেছে। জেরুজালেম তো কেবল ধর্মস্থান ছিল না, বাণিজ্য কেন্দ্রও ছিল। ভ্যাটিকান সিটিও তাই। আবার বুখারা বা সামারকান্দ কেবল বাণিজ্য কেন্দ্রই ছিল না, ওই শহরগুলো তাদের বিরাট মাদ্রাসার জন্য, ধর্ম শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল। প্রয়াগ থেকে পাটলিপুত্র বা নালন্দাতে বাণিজ্য আর ধর্ম হাত ধরাধরি করেই চলেছে। কাজেই আক্রমণ ধর্মস্থলেই হতো। লুঠেরারা এসে কেবল সোমনাথ কেন, অজস্র মন্দির ভেঙেছে, লুট করেছে। সে কারণেই করেছে যে কারণে এক ডাকাতের নজর থাকে সোনা গয়না টাকা সম্পদের দিকে। এরপর মোগলরা এলো, বা বলা যাক মোগলদের এক অংশ এলো, কিন্তু তারা ফিরে গেল না, তারাও এদেশেই থেকে গেল। কিন্তু আর্যদের মতন অনার্যদের ভাষা বা ধর্ম বা সংস্কৃতিকে গিলে খেতে পারল না, বরং এক সহাবস্থানের দিকেই গেল। মোগল রাজারা সবাই তাই, সব ক্ষেত্রেই তাই না। ইতিহাস বলছে এই মোগলদের মধ্যেও কেউ অত্যাচারী ছিল, কেউ অসহিষ্ণু ছিল, কেউ আবার সহাবস্থানে বিশ্বাস করত। কিন্তু যাই হোক, তারা এদেশের মাটিতেই থেকে গেল। এই মাটিতেই তাদের নতুন সংস্কৃতি গড়ে তুলল। বিশাল ইমারত থেকে সাহিত্য, সঙ্গীত, প্রশাসনিক কাঠামো থেকে খাদ্য, সবকিছুতেই তারা কিছু দিল, কিছু নিল। তাদের সময়ে আজকে গোবলার প্রামাণ্য রামকথা, রামচরিত মানস শুধু লেখা হলো না। যখন সেই তুলসীদাস আক্রান্ত হলেন ব্রাহ্মণদের হাতে, যখন রামচরিত মানস পুড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, তখন তা রক্ষাও করলেন ওই মোগল শাসকরা। যেহেতু আর্যরা এদেশের মাটিতেই থেকে গেল, এখানেই এক নতুন সভ্যতার জন্ম দিল। তাই আর্যদের সঙ্গে অনার্যদের অনেক লড়াই হলেও তাকে স্বাধীনতার যুদ্ধ বলা হয় না। ঠিক সেরকমই বিভিন্ন রাজা রাজরাদের সঙ্গে, মারাঠাদের সঙ্গে, রাজপুতদের সঙ্গে মোগলদের লড়াই হয়েছিল, রাজ্য দখলের লড়াই, দখলদারি মুক্ত করার লড়াই হয়েছিল, কিন্তু সেগুলো স্বাধীনতার যুদ্ধ ছিল না। এরই মধ্যে ব্রিটিশ এলো। তারা এদেশে থাকতে এলো না, তারা দেশটাকে লুটতে এলো, দখল করে লুঠত রাজ্যের জন্যই এলো। কাজেই প্রথম স্বাধীনতা সংগ্রামের লড়াই দেখলাম আমরা, সিপাহী বিদ্রোহ। এমনকি মুচলেকা বীর সাভারকরও এই সিপাহী বিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তো সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাই থেকে হুয়ের সিং থেকে তাঁতিয়া টোপি, নানা সাহেব, বেগম হজরত মহল, আর তাদের মাথায় মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ফকির আর সন্ন্যাসীরা, মুসলমান আর হিন্দু সৈনিকরা লড়ছে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে। স্বাধীনতার যুদ্ধ তারা হেরে গেল। জিতল ব্রিটিশেরা। জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ আর মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজ হেরেছিল পলাশির যুদ্ধে। আর সিপাহী বিদ্রোহ দেশের প্রথম স্বাধীনতার আন্দোলন দেশীয় রাজাদের, মূলত হিন্দু রাজাদের সমর্থন নিয়ে জিতে গেল ইংরেজরা। শুরু হলো আবার নতুন স্বাধীনতার আন্দোলন। কাদের বিরুদ্ধে? নতুন শাসক ইংরেজদের বিরুদ্ধে। ফিরছি এই আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বহু লড়াই, বহু বিশ্বাসঘাতকতা, বহু স্বাধীনতা সংগ্রামীর প্রাণ বিসর্জন, বহু বিশ্বাসঘাতকের ঘৃণ্য চক্রান্ত, বহু আন্দোলন, সহিংস পথ, অহিংস পথ পার করে স্বাধীনতা এলো 1947-এ। দেশ দ্বিখণ্ডিত হলেও সামাজিক, রাজনৈতিক, ধার্মিক স্বাধীনতা এলো। আমাদের সংবিধান অধিকার দিল প্রত্যেক নাগরিককে রাজনৈতিক অধিকার, সামাজিক অর্থনৈতিক অধিকার, নিজস্ব ধর্ম পালনের অধিকার। আজ এতদিন পরে কোন স্বাধীনতার কথা বলা হচ্ছে? কারা বলছেন? যারা সেদিন স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছিলেন, ব্রিটিশ প্রশাসনকে লিখিত আশ্বাস দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে থাকার, যারা ইংরেজ প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, তারা আজ দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন। আমরা 1947-এ স্বাধীনতা পেয়েছি, ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে।
মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়াতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ আর্মির শেষ সদস্য দেশ ছেড়েছিলেন। লর্ড মাউন্টব্যাটেন দেশ ছেড়েছিলেন। ব্রিটিশরা প্রশাসনের বিভিন্ন পদ ছেড়ে দেশে ফিরেছিলেন। আজ কারা দেশ ছাড়ছে? কাদের হাত থেকে স্বাধীন হলাম আমরা? কারা প্রশাসনে আছে? যারা প্রশাসনে বসে আছে তারাই বলছে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের কথা। 1947-এ স্বাধীনতার পরে আমরা আমাদের সংবিধান লিখেছিলাম। হ্যাঁ, স্বাধীনতার পরেও 2 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন বিতর্ক আলোচনার পরে আমাদের সংবিধান সভা এক নতুন সংবিধানকে দেশের সংবিধান হিসেবে ঘোষণা করলো। যারা সেই সংবিধানকে মানেনি, যারা সেদিন দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে মেনে নেয়নি, তারা আজ নতুন স্বাধীনতার কথা বলছে। তাহলে কি তারাই সংবিধানের বদলে একটা নতুন সংবিধান রচনা করতে চায়? কিরকম হবে সেই সংবিধান? তার প্রস্তাবনায় কি লেখা হবে? দেশ স্বাধীন হয়েছে 1947-এ, প্রথম সাধারণ নির্বাচন 1952-তে। প্রতি 5 বছর, কখনো কখনো তার আগেই বিভিন্ন রাজ্যের বা দেশের সাধারণ নির্বাচন হয়েছে। দেশের শাসন ছেড়ে যাওয়া কেউ তো সেই নির্বাচনে অংশ নিতে পারেনি। এবারেই দ্বিতীয় স্বাধীনতার পরে কাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না? এ কেমন দ্বিতীয় স্বাধীনতা যা আমাদের নতুন শাসক দেবে না? যারা গত 10 বছর ধরে শাসন ক্ষমতায় আছেন তারাই নতুন স্বাধীনতার কথা বলছেন। এ কেমন দ্বিতীয় স্বাধীনতা যা আমাদের দেশে এলো, কিন্তু যাদের হাত থেকে স্বাধীনতা আমরা পেলাম তাদের চিহ্নিত করা গেল না বা তারা দেশ ছেড়ে চলেও গেলেন না? এ কেমন দ্বিতীয় স্বাধীনতা যা আমাদেরকে নতুন এক সংবিধান দিল না, নতুন জাতীয় সঙ্গীত দিল না, নতুন জাতীয় পতাকাও দিল না? তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার কথা কেন? আসলে আজ যারা ক্ষমতায় তারা শট প্রবঞ্চক, বিশ্বাসঘাতক। তারা মুক্ত কণ্ঠে বলতেও পারছে না কাদেরকে তারা দেশ থেকে তাড়াতে চায়। তারা বলতে পারছে না কাদের হাত থেকে এই স্বাধীনতা এলো। তারা বলতে পারছে না যে তাদের ইচ্ছে দেশের সংবিধানকে আমূল বদলে দেওয়া, তাদের ইচ্ছে জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকাকেও বদলে দেওয়া। এসব ইচ্ছে তাদের আছে, কিন্তু প্রকাশ্যে বলার মতো বাপের বেটা তারা নন বলেই সঠতার প্রবঞ্চনা দিয়ে গোল গোল কথা বলছেন, দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন। 2 নম্বর কথা যা বলা হচ্ছে তা হলো এক নতুন ভারতের কল্পনা, সে আর এক ঢকবাজি। তার কথা কাল বিস্তারিত বলবো। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।